এই মুহূর্তে রয়েছি বালিগঞ্জে আফরিন বেগমের প্রচারে। সেখানে এসে হাজির হয়েছেন সৌরভ পালোধি। তার সঙ্গে একটু কথা বলে নেবো, কী পরিস্থিতি জেনে নেবো। আমার নাম অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। সৌরভ, তোমাকে স্বাগত। তুমি তো বিভিন্ন জায়গায় প্রচার যাচ্ছ, মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। তোমার কি মনে হচ্ছে, মানে এবার কি সিচুয়েশন বদলাবে? দেখুন, সব কিছু তো দুম করে অনায়াসে সব পাল্টে যায় না। একটা কঠিন লড়াই থাকে, একটা কঠিন বাস্তব আছে, সেই বাস্তবের সঙ্গে লড়াই করা কঠিন। কিন্তু আমাদের যারা যারা যেখানে যেখানে প্রার্থী হয়েছেন প্রত্যেকে, তারা, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যোগ্য, তারা সৎ, তারা ধর্মের মেরুকরণের রাজনীতি করেন। তারা এই যে 8,500 স্কুল বন্ধ হয়ে গেছিল, স্কুল খোলার কথা বলবে। তারা বিধানসভায় গেলে নারী সুরক্ষার কথা হবে, তারা বিধানসভায় গেলে স্বাস্থ্য শিক্ষার কথা হবে। যে কথাগুলো আমাদের অপর প্রান্তের দুই দল, তৃণমূল বা বিজেপি, তাদের বলতে আমি অ্যাটলিস্ট শুনছি। তারা মূলত এই ইমামকে ভাতা দেবে তো পুরোহিতকে ভাতা দেবে, এই মন্দির বানালেও আরেকটা মসজিদ বানাবে, কিন্তু কোথাও ব্লক হাসপাতাল, স্বাস্থ্য শিবির এইগুলো খুলবে না, বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো খুলবে না। আমি কাজের সূত্রে বাঘাযতীন চত্বরটাতে যেহেতু অনেকটা বেশি সময় কাটাই, বাঘাযতীনের মতন জায়গায় দেখতে পারি একদম মোড়ে একটা স্কুল, যেখানে একজন টিচার আসে, কোনো ছাত্রছাত্রী নেই। এটা বাঘাযতীনের গল্প। সারা রাজ্য জুড়ে তাহলে কী অবস্থা? কারণ এই সরকার চায় যে এই সরকারি স্কুল বন্ধ হোক এবং পাড়ায় পাড়ায় মফস্বলে প্রাইভেট স্কুলগুলো বুঝিয়ে উঠুক, তাহলে তারা ইনকাম করতে পারে, তাহলে তারা পয়সা রোজগার করতে পারে। তো কটা বাড়ির ছেলেমেয়েরা, কজন বাবা মা তার সন্তানদের প্রাইভেট স্কুলে পড়াতে পারবে? তো শিক্ষা দেওয়াটা তো একটা সিস্টেমের, একটা রাষ্ট্রের কাজ এবং প্রতিটা মানুষের অধিকার, এবং সেইটাই যদি কেড়ে নেয় একটি সরকার, তাহলে আগামী দিনে কেউ প্রশ্ন করতে শিখবেন। এবং যারা যারা আমাদের প্রার্থী, আজকে বালিগঞ্জে এসছে আফরিন বা মীনাক্ষীদি বা ময়ূর বা যেখানে দাঁড়িয়েছে, যারা ইয়াং, তারা যে স্কুল খোলার কথা বলবে এবং মানুষ সাড়া দেবে যে হ্যাঁ একটা বিদ্যালয় প্রয়োজন, যে তারা যাতে প্রশ্ন করতে শেখে এবং মানুষ হিসেবে লোককে বিচার করতে শেখে, সেইটাই তো তৃণমূল মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, যে পড়াশোনাটাকে বন্ধ করে দাও, তারপরে বাকি দেখা যাবে। তো আমি গুরুতর বিরোধী যারা আগে শিক্ষার ওপরে হাত তোলে, ক্ষোভ বসে। কারণ আমি মনে করি এটা প্রাথমিক অধিকার, প্রয়োজনীয় অধিকার। দুবেলা না খেলে পরের বেলায় খেলে আবার পেটটা ভরে যাবে, কিন্তু একটা মোমেন্ট যদি পড়াশোনা না হয়, সেই পড়াশোনাটাকে রিকভার করা, সেই অভাব কোনোদিন পূরণ হবে না, কোনোদিন পূরণ হবে না। তো এডুকেশন মাস্ট, মানে সবসময় আমি বলছি না ডিগ্রিগত এডুকেশন, পারিপার্শ্বিক শিক্ষা দেওয়াটাও একটা রাজনৈতিক দলের কাজ। তো এই মুহূর্তে বামপন্থীদের শূন্য বলে হেয় করা যায়, কিন্তু শূন্য মানে কিন্তু শিক্ষা ব্যবস্থার হালও শূন্য হবে। তো সেইটা মানুষ আশা করি বুঝতে পারবে, ধীরে ধীরে বুঝবে। তো আমি এই 2026-এর ইলেকশন নিয়ে তো আশাবাদী বটে। কোথাও কি এবারের রাজনীতি, কোথাও কি ধর্ম বনাম ভাতার একটা রাজনীতি, মানে ভোট টেকনিক্যালি এইটা হওয়াই আমার কাছে কষ্টের আর কি, যে ধর্ম বনাম, আমি ভাতার বিরুদ্ধে নই, আমি কোনো সাবসিডির বিরুদ্ধে নই। সাবসিডিতে আমার আপত্তি নেই, কেউ 1,500 পাচ্ছে, কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, যুবসাথী পাচ্ছে, আমি কোনোটার বিরুদ্ধে নেই, আমি একদমই সাবসিডির বিরুদ্ধে নেই। এই সাবসিডি থাকবে, সাবসিডি বাড়বেও, তাতেও সমস্যা নেই। কিন্তু তার সঙ্গে মানুষ নিজের অর্জন করা যে টাকা, নিজের পরিশ্রম করে ইনকাম করা, যাকে বলি আমরা চাকরি করে, কাজ করে, সেইটার ব্যবস্থাও তো করে দিতে হবে। 1,500 টাকা দিয়ে তো সে তার বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাতে পারবে না। তো সাবসিডির বিরুদ্ধে আমি নই, সাবসিডি পাক, আরও বেশি পাক, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সঙ্গে নিজের যোগ্যতায় যাদের কাজ পাওয়ার দরকার, যোগ্যতায় যারা শিক্ষা জগতে নানান জায়গায় যেখানে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু কাজকর্ম নেই, সেই কাজটা দেওয়ার কথা তৃণমূল সরকার বলছে। তো সেইটা আমাদের কাজ, বামপন্থী যারা ইয়াং এবং বাকি যারা দাঁড়িয়েছে নবীন প্রবীণের এই সংমিশ্রণে যারা যারা ক্যান্ডিডেট হয়েছে, তারা বিধানসভায় গেলে ভাতা বন্ধ করার কথা বলবে না, ভাতার সঙ্গে তাদের চাকরির কথা বলবে, যে অধিকারের কথা বলবে, যে ইনকাম করবে।
তো ভাতা পাক না, ভাতা বাড়ুক, তাতেও আমার আপত্তি নেই, আমি চাইবো, কিন্তু তার সঙ্গে তারা ইনকাম করবে, চাকরি করবে। এই কথাটা বোধহয় একমাত্র বামপন্থীরা, ধর্মের কথা নয়, মানে আলাদা করে ধর্মের মেরুকরণের কথা নয়, মানুষ হিসেবে একটা ভোটের কথা, ভালো থাকার কথা। এই যে ধরো বিজেপি ঘোষণা করলো যে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার হবে, 3,000 টাকা যুবসাথী গোছের একটা অনুদান চালু হবে, এটা দিয়ে কি বেসিক্যালি মানে একদিকে তো একটা পোলারাইজ একটা পলিটিক্স চলছে, তার মধ্যে এই ভাতাকে অস্ত্র করা, মানে কার্যত বিজেপিকে একটা নতুন স্ট্র্যাটেজি নিল। বিজেপির ঘোষণায় কি এসে গেল? বিজেপির ঘোষণায় তো তাহলে আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ ঢুকে গেছে। বিজেপির ঘোষণায় ওটা কোনো ঘোষণা বলেই আমি মনে করি না, যদি একটা হাওয়ায় বলতে হবে, এখন ভোটের রাজনীতি খেলছে তো বলতে হবে, বলে দিয়েছে। বিজেপির ঘোষণা হলে তো যা যা হওয়ার কথা ছিল কি হয়েছে, মানে আজকে গ্যাসের দাম কোথায়, প্রতিটা জিনিসের আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি দেখলে বোঝা যায় যে শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে সারা ভারত জুড়ে। যারা নিজেরা বলে যে এত পার্সেন্টেজ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তারাই আবার বলে যে মোর এমফাসিস অন অনলাইন এডুকেশন। তো এইরকম একটা রাজনৈতিক দলের ঘোষণায় কী বা এসে গেল? ওদের মিথ্যে কথা, ওদের কথার কোনো ভ্যালিড আমি কোনো পয়েন্ট দেখতে পাই না। কিন্তু ঘটনাটা হচ্ছে বিজেপির ঘোষণাটা ইম্পর্টেন্ট নয়, বিজেপি মিথ্যে কথা বলার রাজনীতি করে। বামপন্থীরা যে ঘোষণা করছে সেটা সৎ, সেটা সত্যি, এবং সেটা কথা রাখার রাজনীতি। কারণ এখানে সত্যি যে আফরিনরা যারা ভোটে দাঁড়িয়েছে, আফরিনের মতন অনেকে, তাদের নিজেদের কিচ্ছু পাওয়ার নেই, তারা সত্যি মানুষের জন্য লড়াই করার জন্য একটা ইডিওলজির জায়গা থেকে, মতাদর্শের জায়গা থেকে, এই ধর্মের বিভেদ ঘোচানোর জন্য তারা লড়ছে। মানে তারা জেতার পর আপনারা মিলিয়ে দেখবেন 5 বছর পর তারা নিজেরা কোটি কোটি টাকার গাড়িতে ঘুরবে না, কোটি কোটি টাকার ফ্ল্যাটেও থাকবে না, তারা মানুষের সঙ্গেই থাকবে। এই যে তরুণ প্রজন্মের কথা বলছো, মানে তুমিও তো ইউথ আইকন, সেই অর্থে আমি এই কারণে জিজ্ঞেস করছি, তরুণ প্রজন্মের কথা বলছো, একঝাঁক তরুণকে বামেরা প্রজেক্ট করেছে, তো এই তারুণ্যই কি বেসিক্যালি বামেদের একটা নতুন সকাল দেখাচ্ছে? হ্যাঁ, মানে এবছর বলে নয় তো, সবসময় প্রজেক্ট করে। এগুলো তো মিডিয়ার তৈরি করা ন্যারেটিভ যে বামফ্রন্টে তারুণ্যের অভাব, এটা আমি কখনো দেখতে পাই না। মানে আপনি এই সময় যার সঙ্গে কথা বলছেন, আমারও বয়স খুব একটা বেশি নয়, মানে আমি তারুণ্যের কোনো অভাব নেই, এটা মিডিয়া তৈরি করে দিয়েছে যে বামফ্রন্টে তারুণ্যের অভাব। কারণ বামফ্রন্টের তরুণরা তাদের প্রবীণদের সেই সম্মান দিতে জানে, সেই জায়গা দিতে জানে যে প্রবীণদের থাকা প্রয়োজন, তরুণরা এগিয়ে আসছে, প্রবীণদের অ্যাডভাইস প্রয়োজন। যদি শুধুমাত্র তরুণের হাতে সব থাকে, তাতে কিন্তু খুব ভালো কিছু ঘটে না। তার পেছনে আমাদের বাড়িতে থেকে বাড়ির শিক্ষায় যেগুলো আমরা দেখেছি, আমরা বাইরে কাজে বেরোলেও বাড়িতে এসে কিন্তু যখন নতুন নতুন ইনকাম করা শিখছি বা চাকরি করছি বা কাজ করছি, একটু টাকা রোজগার করলে কিন্তু বাবাকে এসেই বলছি যে এই টাকাটা কিভাবে রাখবো বা এই টাকাটা নিয়ে কি করবো। প্রবীণের অ্যাডভাইস, তরুণের গায়ের জোর, তরুণের শিক্ষা, এইটা প্রয়োজন, এই সংমিশ্রণটা প্রয়োজন। আমি বামফ্রন্টে কোনো দিন আজ অব্দি তারুণ্যের অভাব দেখিনি। এই যারা যারা তারুণ্যের অভাব বলে, মমতা নরেন্দ্র মোদী কি 22 বছরের ছেলে মেয়ে নাকি? মানে এই তো বালিগঞ্জে বসে আছি, বালিগঞ্জে যারা যারা ক্যান্ডিডেট হয়েছে দুটো পার্টি, কোথায় তরুণ? বালিগঞ্জে বাকি যারা ক্যান্ডিডেট তরুণ কোথায়? সেখানে তো আমাদের আফরিন তরুণ। তো সেইখানে আমি কখনো দেখি না, আমি এটা মনেই করি না বামফ্রন্টে কোনো তারুণ্যের অভাব ছিল বলেই মনে করি না। এগুলো মিডিয়ার সাজানো, বামফ্রন্ট মানে পাকা চুল, বামফ্রন্ট মানে ধুতি পাঞ্জাবি, এগুলো মিডিয়ার সাজানো। একটা মানুষ কি পোশাক পরবে সেটা নিয়ে আঙুল তুলছে, ধুতি পাঞ্জাবি নিয়ে হেউ করার কি আছে তো বাঙালি হিসেবে আমি বুঝতে পারি না। তো এটা মিডিয়ার সাজানো, এটা নিয়ে যত কম আলোচনা করবো আমার মনে হয় তত বেটার। কারণ বামফ্রন্টের মতন তারুণ্যের উচ্ছ্বাস আমি দুই পার্টিতে দেখিনি। বামফ্রন্ট তারুণ্যে ভরা, প্রবীণদের অ্যাডভাইস নিয়ে বামফ্রন্ট তারুণ্যে ভরা, সেইটা খুব ইম্পর্টেন্ট। তৃণমূলেও নেই, বিজেপিতে তো আমি দেখতেই পাই না। সৌরভ, তুমি বিজেপির তো আমি এবিভিপির মিছিলে 50 বছরের লোককে দেখি, তো ওখানে আবার তারুণ্য কোথায়? সৌরভ, তুমি বিকাশদার প্রচারে গিয়েছো, ওদিকে নিশ্চয় পার্থপ্রতিম বিশ্বাসের প্রচারেও গিয়েছো, আজকে আফরিনের রবিবারের সকাল আফরিনের প্রচারে এসেছো। তুমি একটা জিনিস বলো, মানে আফরিন কতটা সম্ভাবনা রয়েছে এই বালিগঞ্জ এরিয়াতে? এটা মানুষ বলছে, মানে আমি তো আফরিনের এখানে প্রথমবার এলাম, এবং আফরিনের কথা চারিদিকে যেভাবে শুনছি, সোশ্যাল মাধ্যমে দেখছি, খবরের চ্যানেল তো আমাদেরকে দেখাতে দেয় না, আমরা নেই, প্রয়োজন পড়বে না। মানুষ যদি চায় এগুলোর প্রয়োজন পড়বে না। আমি খুবই আশাবাদী, আমি বালিগঞ্জের রেজাল্ট নিয়ে খুবই আশাবাদী।
বালিগঞ্জ খুব পোটেনশিয়াল একটা প্লেস আমি মনে করি। আমার মনে হয় যারা আফরিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা আমার বিরুদ্ধের রাজনীতিই করে, তারা আমার বিরুদ্ধের রাজনীতিই করে, তারা ধর্মের মেরুকরণের রাজনীতিই করে। আফরিন এলে বালিগঞ্জে এই ধর্মের মেরুকরণ থাকবে না, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। আমার কোন বন্ধু খ্রিস্টান, কোন বন্ধু মুসলমান, কোন বন্ধু হিন্দু, এই বিভেদ তো কোনোদিন করিনি, আলোচনাতেই আসে। আজকে এই আলোচনা আইডেন্টিফাই করানো হয়, বলা হয় যে যখন কথা ওঠে, নর্মালি দেখবেন আপনারা কথা উঠলে যদি বলে যে অমুক একটি ছেলে এসেছিল, ছেলেটা মুসলমান, এমনি ভালো, এই যে লাইনগুলো, এই লাইনগুলো আমাদেরকে মিডিয়া শিখিয়েছে। আলাদা করে কোনো হিন্দু ছেলে এলে তখন আর সেই কোনো মানুষ বলছে না ওই ছেলেটি এসেছিল হিন্দু, এটা বলছে না, কারণ হিন্দুটাকে অ্যাজ আ হোল সত্যি ধরে নেওয়া হচ্ছে এবং ওটাকে ধরে নেওয়া হচ্ছে এটাই তো নর্মাল। তাই অন্য কোনো ধর্ম দেখলে সেটাকে আলাদা করে পিন পয়েন্ট করা হচ্ছে। তো এইটা তো আগে ছিল না। আমরা তো এই মেরুকরণ দেখে বড় হইনি পশ্চিমবাংলায়। এখানে তো সবাই একসঙ্গে থেকেছি, মানে এখানে শ্যামাসঙ্গীত লেখে কাজী নজরুল ইসলাম, তো এটা আমার পশ্চিমবাংলা। তো এইখানে ভেদাভেদ করবে বিজেপির মতন একটি বড় বড় দল, তৃণমূলের মতন সঙ্গ দেওয়া বড় বড় দল, তো সেটা তো মেনে নেওয়া যায় না। সেটার জন্য তো 34 বছর আমরা কি জানতাম, বিজেপি মানে হচ্ছে বড় বাজারে কিছু ব্যবসাদার বিজেপি পার্টি করে, আর কোথাও বিজেপি ছিল বলে জানতামই না। ছোটোবেলা থেকে তো আমি দেখিনি কোথাও বিজেপি ছিল বলে। যাদের নাম শুনেছি এখন আবার বিজেপি, তাদেরকে বিজেপি মনে করে না। রাহুল সিনহাদের নাম শুনেছিলাম, এখন বিজেপি এক্স তৃণমূলদের বিজেপি মনে করে। এটা হচ্ছে বিজেপির স্ট্রাকচার। তো আমি খুব আশাবাদী। আমি মানুষের ওপরে ভরসা হারাতে নারাজ। আমি বিশ্বাস করি সময় লাগে, সব কিছু দুম করে ঘটে না, মানুষ জবাব দেবে এবং মানুষ বালিগঞ্জ কেন সব জায়গায় আমাদের ফলাফল অনেক ভালো হবে, অনেক ভালো। মানে আমি সেটা এমনি বোঝা যাচ্ছে, আমাদের ফলাফল অনেক ভালো। তার মানে শূন্যতা কাটছে, মানে বামপন্থীরা যে প্রশ্ন, বামপন্থীরা শূন্য নয়, আমাদের শিক্ষা ব্যবস্থা শূন্য, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা শূন্য। সেইগুলো যদি পরিপূর্ণ করতে হয় বামপন্থীরা যেন বিধানসভায় যায়, তাহলে স্কুলগুলো খুলবে। স্কুল খুললে বাচ্চা ছেলেমেয়েগুলো আগামী দিনে কথা বলবে, প্রশ্ন করবে, তাতে বামপন্থীরাও দুটো ভুল করলে তারা আঙুল তুলবে যে বামপন্থীরা ভুল করেছে, সেটাও অধিকার থাকবে। তো বামপন্থীরা শূন্য নয়, শূন্য এখন আমাদের পশ্চিমবঙ্গ। তো সেইটা পরিপূর্ণতা লাভ করবে বলে আমার মনে হয়। ধন্যবাদ।